ভিখারি বানিয়ে দেওয়া হয়েছে। এখনো সময় আছে, আমাদের বাঁচানোর এখনো সময় আছে। প্রতিবাদ, লাঠিচার্জ, আগুন। এই ছবিটা দেখতে হবে কে ভেবেছিল। চাকরিহারা প্রতিবাদী বনাম পুলিশ, পরিস্থিতি এমন হলো কেন? বেঁচে থাকতে কোনো যোগ্যের চাকরি যাবে না ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে পথে শাসক দলের ছাত্র যুবরাও একই দিনে পুলিশ লাঠিচার্জ করলো। তারপরেও প্রতিবাদী বনাম পুলিশ কেন হলো? এই চোখের জল কেন? কাউকে তুষ্ট করার দায়িত্ব আমার নেই। রাজ্য জুড়ে চলা এই পরিস্থিতির দায় কার? আজ সেই সত্যিটাই আপনাকে বলবো। চাকরি হারিয়ে পেটে লাঠি খাওয়া মানুষগুলোর ওপর পুলিশের লাঠি কেন, বলবো সেই সত্যটাই। 8 মাস আগে আরজি কর আন্দোলনের সময় যা ঘটেছিল, এবার তো তেমন হওয়ার কথা ছিল না। গতকালই আপনাদের দেখিয়েছি এবার সতর্ক রাজ্যের সরকার, রাজ্যের শাসক শিবির। আরজি কর থেকে শিক্ষা নিয়ে আগে ভাগে এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী। আসরে নামছে তৃণমূলের ছাত্র যুবরা অনেক তাড়াতাড়ি। আরজি করের মতো হাতের বাইরে পরিস্থিতি যেতে দেবে না। তারপরেও প্রথম থেকে এত সতর্ক থাকার পরেও শাসক বনাম প্রতিবাদী কেন হচ্ছে? কোনো আইটপকা মন্তব্য তো এবারে তৃণমূলের কোনো নেতা এখনো করেননি। 25,752 জন চাকরিহারার লড়াইয়ে ঢাল হয়ে রয়েছে তার সরকার। সোমবার নেতাজি ইন্ডোরে সভায় এই বার্তাটাই বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট। এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর বুধবার চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামলো তৃণমূলের ছাত্র যুবরা। কলেজ স্ট্রিট থেকে শাসক শিবিরের সেই মিছিল শুরুর আগেই জেলায় জেলায় ডিআই অফিসের সামনে শুরু হয়ে গেল প্রতিবাদ, বিক্ষোভ। এই বিক্ষোভ তাদেরই বিক্ষোভ, এমন বার্তাই তো দিতে চেয়েছিল রাজ্যের শাসক। তবে ড্যামেজ কন্ট্রোল করার আগেই আরো বড় ড্যামেজ হয়ে গেল নাকি? অন্তত এই ছবি দেখে রাজনৈতিক বোদ্ধারা তাই ভাবছেন। দেখুন কসবায় ডিওয়াই অফিসের সামনের ছবি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া, চাকরি না থাকা ওই মানুষগুলো ব্যারিকেড ভেঙে তালা খুলে অফিসে ঢুকে পড়েছিলেন। একটাই দাবি, চাকরি ফেরত চাই। আর সত্যি বলতে কি তাদের চাকরি ফেরত দিতে রাজ্য সরকারও চায়, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। তাহলে চাকরিহারাদের সেই বিক্ষোভে হঠাৎ লাঠিচার্জ কেন? প্রতিশ্রুতি মানছি না, মানবো না। শিক্ষক বনাম পুলিশ, এই লাঠি, এই ক্ষোভের আগুন, এই চোখের জল আটকানো যেত না। আরজি কর থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই তো সতর্ক ছিল শাসক শিবির। তারপরেও এই অবস্থা কেন? পুলিশ কি পারতো না আরো ঠান্ডা মাথায়, আরো কৌশলে এই ক্ষোভ সামাল দিতে? যাদের পেটের টান, যারা ভাতে মরছে, তাদের এরকম ক্ষোভের বহিঃপ্রকাশ, রাগের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ, এটা কি খুব অপ্রত্যাশিত ছিল? আমরা যা ছবি দেখলাম সেখানে এই প্রশ্নগুলো ওঠে। আজ যদি পুলিশদের সাথে এই দুর্নীতি চক্রান্ত চলতো, ওনারা কি চুপ করে থাকতেন? কেউ পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন, কেউ ব্যাগ থেকে নোট বের করলেন পুলিশের জন্য ঘুষ হিসেবে। সেই পুলিশ বনাম আন্দোলনকারী। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। কেন পুলিশ লাঠিচার্জ করলো? এখন পুলিশ পাল্টা দিচ্ছে। আপনি যদি আমাকে লাঠি মারেন, আমরা কি ডিফেন্ড করার চেষ্টা করবো না? কিন্তু তারপরে
ব্যাপারেও কেউ হাত তোলেনি। এটা সর্বৈব একটা মিথ্যাচার, এরকম কিছুই হয়নি। আমরা নিরস্ত্রভাবে এসেছিলাম, সেখানে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। 25,752 জন চাকরিহারা একা নন, সঙ্গে আছে তাদের পরিবার। এর সঙ্গে জড়িত গোটা বাংলার শিক্ষা ব্যবস্থা। নারী নির্যাতনের প্রতিবাদে আরজিকর আন্দোলন সীমিত ছিল শহর মফস্বলে, আর এই 25,752 জনের চাকরি বাতিলের অভিঘাত ইতিমধ্যেই গ্রাম বাংলার প্রান্তিক থেকে প্রান্তিকতম এলাকায় পৌঁছেছে। চাকরিহারাদের এই বিপন্নতার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে জটিল ভোটের রাজনীতি। তবে সেই রাজনীতিতে বিরোধীদের শুরুতেই 10 গোল দিয়ে যে সরকারি ও দলীয়ভাবে তৃণমূল পদক্ষেপ করেছিল, যে পথ মসৃণভাবে তৈরি করার পরিকল্পনা স্পষ্ট হচ্ছিল, সেখানে আচমকা তাল কাটল কসবায় এসে। মুখ্যমন্ত্রী নিজে সামনে থেকে যেভাবে এগোতে চাইছিলেন, সেই আশ্বাস বাণীতে কোথাও চোনা পড়ল কসবায় এসে। রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু তাই মনে করছেন। রাষ্ট্রযন্ত্রের তো শক্তি বেশি। যে মানুষগুলি যারা চাকরিহারা হলেন একেবারে ঠিকভাবে পরীক্ষা দিয়ে তারা কিভাবে মার খেলেন আমরা টিভির পর্দায় দেখলাম। ফলে একটাই কথা বলা যায় যে রাজনৈতিক আলোচনা আর কত করবেন, গোটা যে হতাশার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, আবার তারপর কথা বলছি, শুধু কথাই বাড়ছে, কিন্তু কাজের কাজ যে খুব কিছু হচ্ছে বলে আমরা কিন্তু একেবারে বুঝতে পারছি না। দেখুন, শাসক শিবির এই প্রশ্ন তুলতেই পারে, যেখানে টপ প্রশাসনের ব্যক্তি স্বয়ং মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না, তারপরেও তালা লাগিয়ে দেওয়া ডিআই অফিসে, তারপরেও ভেঙে ঢোকার চেষ্টা, এত প্রতিবাদ কিসের? সত্যি এই প্রশ্ন উঠতে পারে, কিন্তু একটা কথা সত্যি বলুন তো, বুক ঠুকে বলুন তো, যার বাড়িতে দুধের শিশু, যার বাড়িতে বৃদ্ধ বাবা মা, যার গোটা সংসারের পেট চলে তার একার রোজগারে, তার যদি চাকরি হঠাৎ এক সকালে হারিয়ে যায়, তার মনের অবস্থা, তার হতাশার বহিঃপ্রকাশ কেমন হতে পারে? আর একটু সংবেদনশীল, অন্তত যাদের মাস গেলে মাইনেটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, অন্তত যাদের দুবেলা দুমুঠো খেতে গেলে চিন্তা করতে হচ্ছে না, তারা কি আরেকটু সহানুভূতিশীল হতে পারতেন না? ওই মানুষগুলোর তো চাকরি নেই, কাল সকালে ওই বাচ্চাটার মুখে কি দেবে জানেন না। ওই চাকরিহারা বাবা, তাদের প্রতি আরেকটু সহানুভূতি দেখানো যেত না? মুখ্যমন্ত্রী নিজে চেষ্টা করছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং মমতা ব্যানার্জির সবচেয়ে বড় সমালোচকও অস্বীকার করতে পারবেন না। তাহলে পুলিশ আরেকটু সংবেদনশীল হতে পারতো না? এভাবে লাঠি আর লাঠি চাকরিহারা মানুষগুলো। শুধু কি পেট ভরানো, ইএমআই, আরো কত শত কাজ, সামাজিক দায়িত্ব, সব ওই মাইনের ওপর নির্ভর করে। এ মাসে মাইনে পাবেন তারা, জানেন না? আরেকটু সহানুভূতি দেখানো যেত না? পুলিশ দাবি করছে, লালবাজার ভিডিও দিচ্ছে, পুলিশকে মারা হয়েছে, পুলিশ জখম, 6 পুলিশ কর্মী জখম হয়েছেন। সিপি প্রেস কনফারেন্স করে বললেন, পুলিশ বা উর্দিধারীদের মারা কখনো সমর্থনযোগ্য নয়, কিন্তু পুলিশ আত্মরক্ষায় ওই পেটে লাঠি খাওয়া লোকগুলোকে পিঠে লাঠি মারবে, এটাও কি সমর্থনযোগ্য? অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে। কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই, পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে। এটা তো আপনারাই দেখে বুঝতে, যেটাকে মৃদু লাঠিচার্জের প্রমাণ। রীতিমতো না মারলে কোনোদিন হয়, এভাবে বিভৎসভাবে আমাকে মারা হয়েছে। ধর্ষকের সাজাচ্ছে আরজিকর কাণ্ডের পরেই পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু আরজিকর আন্দোলনে সেভাবে তৃণমূলকে দেখা যায়নি। চাকরিহারাদের জন্য পথে নেমেছে তৃণমূলও, এবং রায় বেরোনোর মাত্র কটা দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই। তারপরেও পুলিশ বনাম চাকরিহারা, আর এসব দেখে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন? ডিআই অফিসে গেছিলেন কেন? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি?
দিচ্ছে। এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে? সেই রাজনীতির কথা যেমনটা আমরা শুনেছিলাম আরজিকর পর্বে। রাজনীতির বোদ্ধারা বলছেন সেই পর্বে সরকার পক্ষের এমন মন্তব্য অনেকটাই জমি তৈরি করে দিয়েছিল বিরোধীদের। এবার তো সরকার পক্ষ প্রথম থেকে সতর্ক। মুখ্যমন্ত্রীর আশ্বাস একদম প্রথম থেকে তিনি নিজে সামাল দিচ্ছেন। আর সেই আশ্বাস পেতেই এই আন্দোলনকারীরা তো সোমবার ভিড় করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আশ্বাস তো দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপরও বিক্ষোভ, ডিআই অফিসগুলোতে জেলায় জেলায় তালা ঝুলিয়ে দেওয়া। কেন? সরকারের এই প্রশ্ন যেমন থাকছে তেমনই যে বাবা জানেন না চাকরি খুইয়ে বাচ্চাটার মুখে আগামীকাল কি তুলে দিতে পারবেন, তার মনের অবস্থা বোঝাও আমার আপনার পক্ষে কঠিন। অন্তত এখন অবধি আমাদের মাস শেষে মাইনেটা আসবে আমরা যারা নিশ্চিত, তাই না? তাই ওদের জন্য বাড়তি সহানুভূতি প্রয়োজন। জেলায় জেলায় ডিআই অফিসের সামনে থেকেও বিক্ষোভে ওরা বলেছেন ভরসা সেই মমতা। ম্যাডাম চাইলেই পারেন আমাদের এখনো বাঁচিয়ে দিতে, ম্যাডাম একমাত্র চাইলেই পারে আমাদের বাঁচিয়ে দিতে, মানে উনি চাইলে সবই করতে পারেন। যদি মমতাই ভরসা হন তাহলে বিক্ষোভ কেন? প্রশ্নটা ওঠে। তার কি কোনো উত্তর পাওয়া যাচ্ছে? যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভরসা দেবেন, কিন্তু পুরো প্রক্রিয়াটা আইনি, সময় সাপেক্ষ, জটিল। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, কিন্তু চাপ বজায় রাখতে হবে। চাপ বজায় রাখলে তবেই আদায় করা সম্ভব। আর এই ছকেই জেলায় জেলায় রাজ্য জুড়ে কসবায় ডিআই অফিসে অবস্থান, বিক্ষোভ, তালা দেওয়া। আশ্বাস ছিল, সে আশ্বাসে ভরসা অনেকেই রেখেছেন, কিন্তু তারপরেও এক বালতি দুধে দু ফোঁটা চোনার মতো হয়ে রইল কসবার এই পুলিশের লাঠি আর লাঠি চার্জের দৃশ্য। শাসক বিপাকে পড়েছে এমন সুযোগ তো শোনায় সোহাগা বিরোধীদের জন্য। দেখুন, সুপ্রিম রায় বেরোনোর পর থেকেই ভোটের বাজার ধরতে এই রায়কেই ইস্যুকে সামনে রেখে নেমে পড়েছে বিজেপি। আর আজ পুলিশ লাঠি চালাচ্ছে এমন ছবি পেয়ে সোজা লালবাজারে ছুটল বিজেপি। দেখাবো সেই ছবি, কিন্তু তার আগে অবসরপ্রাপ্ত বিচারপতি, চাকরি প্রার্থীদের কাছে যে ভগবান বিচারপতি, কোট আনকোট ভগবান, এখন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এসএসসি দফতরে ছুটলেন। শুরুতেই প্রশ্ন রেখেছি, চাকরি বাতিলের সতর্ক শাসক সরকার, চাকরিহারাদের পুলিশের লাঠি তাতে চোনা ফেলে দিল। যা বলি সত্যি বলি, দেখলেন তো পুলিশের লুজ বল শাসককে বেকায়দায় ফেলতেই সেই বল লুফে নিতে নেমে পড়ল বিজেপি। জোড়া কৌশল নিয়ে আসরে নামলো গেরুয়া শিবির। কসবা ডিআই অফিসে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শটান। লালবাজারের সামনে পৌঁছে গেলেন বিজেপির 8 বিধায়ক। শঙ্কর ঘোষ থেকে এই মুহূর্তে কিন্তু একেবারে বিজেপি চিফ হুইপ বিরোধীদের চিফ হুইপ শঙ্কর ঘোষ সহ অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন, তারা এই মুহূর্তে লালবাজারের সামনে যে জায়গা, সেই জায়গায় এই মুহূর্তে তারা রাস্তায় বসে রয়েছে। লালবাজারের সামনে তারা এদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই মুহূর্তে একাধিক বিধায়করা রয়েছেন, মালতী রাভা রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন। মুখ্যমন্ত্রী জানেন ওই মাসের কোথায় লুকোনো আছে। 1 বছর সময় দিয়েছিল আদালত, 1 বছর সময় দিয়েছিল। 1 বছর আপনি আলাদা করতে পারেননি, আজকে 3 বছরে আবার লাড্ডু দেখাচ্ছেন, আজকে লাঠি পেটা করছেন যোগ্যদের। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গে এটাও দেখতে হবে। আমরা এর প্রতিবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট। লালবাজারের সামনেও টান টান উত্তেজনা। পথ অবরোধ করলেন পদ্মের বিধায়করা, রাস্তায় বসে পড়লেন অগ্নিমিত্রা পাল, মালতী রাভা রায়রা, আর রাস্তায় শুয়ে পড়লেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বাঁদিকে রয়েছে লালবাজার, এই লালবাজারের বিল্ডিং এবং সেই বিল্ডিং এর সামনে কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তা ঘুরে বসে রয়েছেন কিন্তু বিজেপি বিধায়করা এবং একাধিক 6 জন বিজেপি বিধায়করা এখানে এসেছেন এবং এই মুহূর্তে তারা রাস্তা ঘুরে রয়েছেন। পুলিশ বিজেপি বিধায়কদের টেনে হিচড়ে সরায়।
পুলিশকে লালবাজারের গেট খুলতে বলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বন্ধ গেটের সামনে দাঁড়িয়েই পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। ওখানেই বসে পড়েন। তারপর 8 বিজেপি বিধায়ককে আটক করেছে পুলিশ। প্রতিবাদ যে করবে সে মার খাবে, সে বিধানসভার ভেতরে হোক, সে জনপ্রতিনিধিরা হোক, কিংবা সে যে কোনো চাকরি প্রার্থীরা হোক, হারানো চাকরিজীবীরা হোক। এই পুলিশ একদম চুরি পরে নিজে চুরি। এবার থেকে চুরির বড় বাজার থেকে এনে লালবাজারে কাঁড়ি করে দেবো এখানে, যে পরে বসে থাক। একটা রাজনৈতিক চিত্রনাট্য তৈরি, যে এই জায়গায় যাও যাও, গন্ডগোল করো, ভাঙো, ঢোকো, তালা ভাঙো, তছনছ করো, পুলিশকে মারো, আর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন আমরা নাটক করতে নামবো। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ, পুলিশের অতি সক্রিয়তায় সতর্ক তৃণমূলের কৌশলের চোনা। পুলিশের লাঠিচার্জ ইস্যু বল তুলে দিল বিজেপির হাতে। এই প্রশ্নে যখন বাংলার রাজনীতির মহলে চর্চা তুঙ্গে, তার আগেই চাকরিহারাদের একাংশ এবং দলের নেতা কৌস্তব বাগচিকে সঙ্গে নিয়ে এসএসসি দপ্তরে গেলেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন। আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে, তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাবো, এবং সেক্ষেত্রে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে দেব। মঙ্গলবারও চাকরিহারাদের একাংশের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা না পেয়ে বুধবার ফের আসবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রায় 26,000 চাকরি বাতিলে তাদের পাশে দাঁড়িয়ে আসরে বিজেপি। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ নিঃসন্দেহে চাকরি বাতিলে বাড়তি অক্সিজেন জোগালো বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলোকে, যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে আকাশচুম্বী তরজা। চাকরিহারাদের বিরুদ্ধে কেন লাঠি চালালো পুলিশ, এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বাংলা জুড়ে, তখন পুলিশের ভার্সন কি? বেলায় সন্ধ্যের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, একই সঙ্গে মনোজ পান্ত, রাজ্যের মুখ্য সচিব। পুলিশ কি বলল? বাধ্য হয়ে হালকা বল প্রয়োগ করেছে পুলিশ। বাধ্য হয়ে মানে পুলিশকে মারার চেষ্টা হয়েছে, পুলিশের গায়ে হাত উঠেছে, পুলিশ জখম। পুলিশের দাবি তাই। লালবাজার সূত্রে কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও সামনে এসেছে, সেগুলো আপনাদের দেখাবো। এবং চাকরি ফেরতের দাবিতে কলকাতার জেলায় জেলায় ডিআই অফিসে চাকরিহারাদের বিক্ষোভ প্রতিবাদের ছবি আপনাদের সামনে আমরা আনছি। কসবায় সেই প্রতিবাদ ঘিরেই ধুন্ধুমার, ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে ঢুকে পড়লে চাকরিহারাদের ওপর লাঠি চালায় পুলিশ। টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়, আমাদের 6 জন ইনজার্ড হয়েছে। পুলিশ বলছে বাধ্য হয়েছে তারা। রাজ্যের প্রশাসনকে নিশানা করেছিলেন চাকরিহারারা, তাই প্রশাসনকেও পদক্ষেপ করতে হয়েছে লাঠি চালিয়ে, বলছে পুলিশ। আর চাকরিহারারা বলছে ভিডিও ফেক। তারাও প্রেস কনফারেন্স করেছিলেন। পুলিশের দেওয়া ভিডিও ছবি এখনকার নয়, ভয়ঙ্কর দাবি চাকরিহারাদের। তবে এসবের মধ্যেই বিরোধীরা আসরে নেমে পড়েছে এবং বুঝতে বলতে কোনো অসুবিধা নেই, বিরোধীদের নিশানায় এ রাজ্যের প্রশাসন, এ রাজ্যের পুলিশ, জেনারেল ল অ্যান্ড অর্ডার। তাই তো লালবাজারে ছুটল বিজেপি। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ, প্রত্যেকটা লাঠির হিসেব হবে। প্রশাসন কি করেছে, পুলিশের একটা নিশ্চয় ভার্সন আছে, আমি কোনো এখানে মন্তব্য করতে পারি না, সেটা পুলিশকেই জিজ্ঞেস করুন। মমতা ব্যানার্জিকে বার্তা দিচ্ছি যে আপনি নিজেকে সংযত করুন। এই মেগালোম্যানিয়ার চিরাকাণ্ড আপনি করে বেড়াচ্ছেন। শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। মাস্টার মশাইদের উপরে যেভাবে পুলিশ বর্বর, নির্মম, হিংস্র আক্রমণ করেছে, পুলিশ মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। যদি ভেতরে ঢুকে কোনো ভাঙচুর অস্থিরতা হয়, যত ফাইল আর কাগজ এদিক ওদিক হবে, কতজন শিক্ষক শিক্ষিকার জীবনের সব নথি এদিক ওদিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এটা পাগল নাকি? গেছেন কেন? যদিও আজ এই বিরাট ধুন্ধুমার পরিস্থিতির পর
শিক্ষামন্ত্রী বলেছেন এই সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, বসবেন। আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন, ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো। আর মুখ্য সচিব বলেছেন রিভিউ পিটিশনের ব্যবস্থা করা হচ্ছে। তাতে কি আস্থা ফিরে আসবে? লাঠিচার্জের দুঃখ ভুলে যাবেন চাকরিহারারা? কে জানে, অপেক্ষা করব। কি অদ্ভুত, কি জটিল হয়ে গেল পরিস্থিতি। তৃণমূলের শত চেষ্টার পরেও, স্বয়ং মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও পুলিশ প্রশাসন আবার বিরোধীদের কাজ করায়, চাকরিহারাদের কাজ করায় রাজ্যের পুলিশ। অথচ তাদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন, আবার তাদের একটা বড় অংশ আস্থা রাখেননি। তারা জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন। জেলার ছবিগুলো কম ভয়ঙ্কর নয়। কৃষ্ণনগরের দিকে তাকান, কোচবিহারের দিকে তাকান, অন্যান্য জেলাগুলো, সেখানেও প্রতিবাদের ঢেউ উত্তাল হলো। ব্যারিকেড ফেলে এগিয়ে গেলেন, পুলিশের বাধাকে উপেক্ষা করে এগিয়ে গেলেন চাকরিহারারা। কোথাও ডিআই অফিসের গেট ভাঙার চেষ্টা, ডিআই অফিসের সামনে প্রতিবাদ, বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। জেলায় জেলায় এক ছবি। বারাসাত থেকে নদিয়া, পুরুলিয়া থেকে বাঁকুড়া, কোচবিহার, বর্ধমান, মেদিনীপুর, সুপ্রিম রায় চাকরি হারানো যোগ্যদের প্রতিবাদ বিক্ষোভে জেলায় জেলায় ছড়ালো ক্ষোভের আগুন। চাকরিহারাদের দাবি আসল ওএমআর শিট দিতে হবে, যোগ্যদের দাবি ফেরত দিতে হবে চাকরি। তারা যোগ্য হয়েও অযোগ্য গেরোয় চাকরিহারা, তাদের দাবিও ন্যায্য। তাহলে কেন জেলায় জেলায় পুলিশ বনাম চাকরিহারা? কসবা ডিআই অফিসের সামনে তো চাকরিহারাদের উপর লাঠি চলল। পুলিশের এমন সক্রিয়তার কি দরকার ছিল? শাসকের সতর্কতার কৌশল ভোঁতা হয়ে গেল না? বিক্ষোভ প্রতিবাদের অধিকার যে কারো আছে। চাকরিহারারা তো নিরস্ত্র নিরীহ সাধারণ নাগরিক, তাদের রুখতে পুলিশের ব্যারিকেড কেন? দেখুন জেলার ছবি। তখন চাকরিহারাদের প্রতিবাদ বিক্ষোভে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। ডিআই অফিসের গেটে চাকরিহারারা তালা ঝোলাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধুন্ধুমার বাঁধে। ডিআই অফিসের পিছনে চাকরিহারারা তালা ঝোলাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে ঢুকে পড়েন চাকরিহারারা। পুরুলিয়ায় একাধিক ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন চাকরিহারারা। বাঁকুড়ায় চাকরিহারাদের ডিআই অফিসে বিক্ষোভ অবস্থান ঘিরে উত্তেজনা ছড়ায়। মেদিনীপুরে ডিআই অফিসে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাঁধে। ডিআইকে অফিসে ঢুকতে বাধা দেন চাকরিহারারা, ডিআই অফিসে তালাও ঝুলিয়ে দেন। কোচবিহারে ডিআই অফিসে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ফেলে এগিয়ে যান চাকরিহারারা। উত্তর 24 পরগনার বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। আলিপুরদুয়ারে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। জেলায় জেলায় ডিআই অফিসের সামনে অবস্থান, বিক্ষোভ, পথ অবরোধ, মিছিল করে প্রতিবাদ চাকরিহারাদের। তাদের বিক্ষোভ প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। তৃণমূল অঙ্কটা ভালোই কষেছিল, ওই যে সতর্ক হয়ে আরজিকর থেকে শিখে। সেজন্যই তো গত বৃহস্পতিবার রায় বেরোনোর পরপরই জানা গেল তৃণমূলের ছাত্র যুব রাস্তায় নামবে চাকরিহারাদের হয়ে, তাদের পাশে দাঁড়াতে। কারণ এই ইস্যুর ভাগ হবে না, রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল। সব তো ঠিকঠাক হিসেব মতোই চলছিল। ওই চোনা পড়লো কোথায়? লাঠিচার্জে। চাকরি বাতিল বিতর্কে ষড়যন্ত্রের অভিযোগে কলকাতায় প্রতিবাদ মিছিলে তৃণমূল ছাত্র যুব ঘোষণা মতোই নামলো বুধবার।
কলেজ স্কোয়ার থেকে মিছিল হলো ধর্মতলা পর্যন্ত। 11ই এপ্রিল প্রতিবাদ মিছিল হবে জেলায় জেলায়। কোনোভাবেই তিনি যোগ্যদের চাকরি যেতে দেবেন না বলে সম্প্রতি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের পরই এবার চাকরি বাতিলের বিষয় নিয়ে পথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাস্তায় নেমে কি হলো? কতজন খোঁজ রাখলো? লোকের মুখে মুখে আজ লাঠিচার্জের কথা, দিকে দিকে লাঠিচার্জের ছবি। তাহলে সমস্ত হিসেব নিকেশ ওলট পালট করে দিল ওই এক কসবার লাঠিচার্জ। তৃণমূল সতর্ক থেকে লাভ হলো? প্রশ্ন থাকে। তবে এই চাকরিহারা শিক্ষকরা, যোগ্যরা যাতে সস্থানে থাকতে পারেন সে প্রার্থনা তো আমাদেরও। সত্যি যিনি যোগ্য, বহু কষ্ট করে খেটে পড়ে চাকরিটা জুটিয়েছিলেন এবং সেই টাকায় সংসার চালান, তিনি হঠাৎ করে মাইনে পাবেন না, এটা ভাবতে আমার নিজেরই বুকের ভিতর কাঁপছে। ভাবুন যার সঙ্গে হচ্ছে তার কি অবস্থা। আমরা যখন এই যোগ্য শিক্ষকদের হয়ে গলা ফাটাচ্ছি, তখন আর এক কীর্তিমান শিক্ষকের কথা আজ বলতেই হয়। আপনারা সবাই জানেন সবুজ সাথী রাজ্যের একটা প্রকল্প, রাজ্য সরকারের। সেখানে স্কুলের পড়ুয়াদের সাইকেল বিলি করা হয়। স্কুল থেকে ছাত্রছাত্রীদের সাইকেল নিতে গেলে টাকা পয়সা লাগে না, এমনিতে লাগার কথা নয়, কিন্তু এখানে লাগছে প্রতি সাইকেল 100 টাকা। ভাবা যায়? পড়ুয়ারা তো এই অভিযোগই করছে। এবং এই ভয়ঙ্কর চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার কুলতলির পাঁচুয়াখালী হাই স্কুলে। সেখানে প্রধান শিক্ষক নাকি সাইকেল দিচ্ছেন, হাতে হাতে 100 টাকা নিচ্ছেন। ঘুষ ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর থেকে। এই কেমন শিক্ষক? স্কুল থেকে সবুজ সাথী সাইকেল নিচ্ছে পড়ুয়ারা। সাইকেল সংগ্রহ করতে গেলে স্কুল কর্তৃপক্ষকে দিতে হচ্ছে 100 টাকা। কিন্তু কেন জানে না স্কুল পড়ুয়ারা। আজকে কি দিল? সাইকেল। কত টাকা নিয়েছে? 100 টাকা। কেন টাকা কেন নিল? জানি না। সাইকেল তো দিল আজ। হ্যাঁ। কত টাকা নিয়েছে? 100 টাকা। কি বলেছে? কিছু বলেনি। টাকা কেন নিল? জানি না। ছাত্রছাত্রীরা সাইকেল নিলেই দিতে হচ্ছে 100 টাকা, স্বীকার করলেন স্কুলের প্রধান শিক্ষক। এটা নেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ওই স্কুল খরচ করে, গাড়ি খরচ করে নিয়ে যেতে হয়। এবার এই সাইকেলগুলো তাদেরকে দিতে হয়, গাড়ি খরচ করে নিয়ে গিয়ে একটা খরচ পড়ে, যার জন্য এই খরচটা আমরা নিই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম, বিষয়টা আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যদি ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলব। সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে ছাত্রছাত্রীদের সাইকেল বিলি করার নিয়ম। তারপরেও গাড়ি ভাড়া বাবদ পড়ুয়া প্রতি 100 টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। আচ্ছা, এসবের মধ্যে ভুলে যাননি তো জঙ্গিপুরের কথা। 24 ঘন্টা আগে যেখানে দাউ দাউ করে জ্বলছিল অশান্তির আগুন, কেমন আছে জঙ্গিপুর? একটা বিষয়ে আমরা নিঃসন্দেহ গতকালই হয়েছিলাম। মুখ্যমন্ত্রী স্বয়ং ফোন করেছিলেন এলাকার বিধায়ক জাকির হোসেনকে। মানে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি শক্ত হাতে ধরছেন বোঝা গিয়েছিল। না, গতকালের মতো আগুন আজ জঙ্গিপুরে জ্বলেনি। কিন্তু সম্পূর্ণ আগুন কি নিভিয়ে দেওয়া গেছে? জঙ্গিপুরে জ্বলেনি, একটু দূরে সুতিতে তো অশান্তির আগুনের ফুলকি দেখা গিয়েছিল আজ। ওই এক ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে প্রতিবাদের আগুন ফুলকি হয়ে বেরিয়ে আসছে। জঙ্গিপুরে আক্রান্ত হয়েছিল উর্দি, আহত হয়েছিলেন 4 পুলিশ কর্মী। আগুন ধরে দেওয়া হয় পুলিশের গাড়িতে। 26-এর আগে মেরুকরণ ঘিরেছে বঙ্গ রাজনীতিকে। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে বিক্ষোভের আগুন নিয়ে ইতিমধ্যেই শাসক তৃণমূলকে নিশানা শুরু করেছে বিজেপি। হাজার অভিযোগের মাঝেও বুধবার নেতাজি ইন্ডোরে জৈনদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর এবং এই ওয়াকফ নিয়ে প্রতিবাদ বিষয়ে মুখ খুললেন। আর কোনো রাগঢাক না করে স্পষ্ট করে জানিয়ে দিলেন এ রাজ্যের সংখ্যালঘুরা তার কাছেই নিরাপদ। कि हमारा इधर में 33% माइनॉरिटीज है और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है।
রাজ্যে ওয়াকআপ বিক্ষোভ চলছে। ওয়াকআপ সংশোধনী আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বুধবার সুতির অজগর পাড়ায় রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মিনিট 15 পর অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ। এদিকে মঙ্গলবারের অশান্তির পর এখনো থমথমে জঙ্গিপুর। গতকাল ওয়াকআপ বিলের প্রতিবাদে যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে বহরমপুর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে জঙ্গিপুরের ওমরপুরে ঠিক এই জায়গায় ঘটনা ঘটেছিল এবং সেই জায়গায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে পুলিশের গাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলেছিল সেই জায়গা পুরো একেবারে কালো হয়ে রয়েছে এবং যে ইট বৃষ্টি হয়েছিল ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। জঙ্গিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। কতজনকে গ্রেফতার করা হয়েছে? 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে আপনারা কি চালাচ্ছেন? হ্যাঁ, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি ঠিকঠাক নিয়ন্ত্রণে আছে। রাজ্যের জায়গায় জায়গায় ওয়াকআপ বিক্ষোভের মধ্যেই ফের সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है तो और जीने दो। এদিন নেতাজি ইন্ডোরে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন দিদি হিসাবে তিনি সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করবেন। I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের দলের বিরুদ্ধে বরাবরই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে এসেছে বিজেপি। জোড়াফুল শিবির সেই অভিযোগ ওড়ালেও সংখ্যালঘুদের ত্রাতা যে তিনি, এদিন তা খোলাখুলি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। बांग्लादेश का बॉर्डर का सिचुएशन अब देखो, अभी नहीं करना चाहिए था लेकिन हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। हमारा लिए दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? कैसे निकाल सकते हैं? ये तो आज नहीं, आजादी का टाइम से। ওয়াকআপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর অবস্থানের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। মামার বাড়ি নাকি পৈতৃক সম্পত্তি পেয়েছে। ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া আইন দুটো চলতে পারে না। ওয়াকফে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডিএম এর আছে, তো ডিএম আপনি আপনার লোক আমরা জানি, কিন্তু কোর্ট আছে তো ভারতবর্ষে, আপনি মানবেন না মানে যারা আইনি পথে যাবে তারা গিয়ে ঘাড় ধরে আপনাকে মানাবে। বিজেপির আক্রমণ সত্ত্বেও বসে নেই তৃণমূল। ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে বিভিন্ন ঘটনায় বিভিন্ন দলের নেতা, তাদের অবস্থান, তাদের কথা, এগুলো শুনতে শুনতে এত বছর ধরে কি উপলব্ধি হয়েছে জানেন? স্পষ্ট করে খোলাখুলি বলছি, চিরদিন কাহারও সমান নাহি যায়, এটাই এত বছরে আমার উপলব্ধি। যিনি আজ তরপাচ্ছেন, দাপট দেখাচ্ছেন, কাল সেই নেতাকেই চুপচাপ কোণঠাসা হতে হচ্ছে। এটাই দলের নিয়ম, এটাই হয়তো কালেরও নিয়ম। কত নেতা এলেন, কত নেতা গেলেন, তাই না? এই দর্শনের কথা বলছি, তার একটা কারণ আছে। কারণ বীরভূম, আপনারা জানেন বীরভূম এমন একটা রাজ্য, নির্বাচন যত এগিয়ে আসে বীরভূম তত তেতে ওঠে। আর এখন তো আবার খুব স্পষ্ট দুটো পিলার আছে বীরভূমে, রাজনীতির পিলার। এক কাজল শেখ, যিনি অনুব্রত মণ্ডলের জেলায় অনুপস্থিতিতে বড় হয়েছেন, রাজনৈতিক উচ্চতা বেড়েছে। আর একজন অবশ্যই অনুব্রত মণ্ডল, যিনি ফিরবেন না অনেকে ধরে নিয়েছিলেন, কিন্তু তিহার থেকে ফিরেছেন, ফিরে এসে সেই পুরনো জায়গা দখলের চেষ্টা করছেন। এই দুয়ের কাজিয়ায় বীরভূমকে রোখে কে? রোজ অশান্তি কোথাও না কোথাও, আজ যেমন নানুরে। তবে অশান্তির খবর দিতে আমি আপনাদের এই কথাগুলো বলছি না, অশান্তি ওখানকার নিত্যদিনের সঙ্গী। আজকের অশান্তি কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের অনুগামীদের অভিযোগ। অভিযোগটা শুধু উল্টো দিকের নেতার বিরুদ্ধে নয়, যে কারণে আমি এতগুলো কথা বলছি, অভিযোগটা
বীরভূমের পুলিশের, নানুরের পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসারের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের অনুগামীরা বলছেন, আমরা মার খাচ্ছি, আমাদের মারছে কাজল গোষ্ঠীর লোকেরা, আমরা পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ আমাদের কথা শুনছে না। ভাবতে পারেন, অনুব্রত মণ্ডলের অনুগামীরা বলছেন পুলিশ আমাদের কথা শুনছে না। এও আমাদের শুনতে হচ্ছে। আমরা তো এটা দেখতেই অভ্যস্ত। উর্দি পরা পুলিশকে সামনে দাঁড় করিয়ে আগা পাশতলা ঝাড়ছেন অনুব্রত মণ্ডল। মনে নেই? মনে করাচ্ছি। আর সেই জন্যেই বলছি, আজ যে রাজা কাল তার ফকির হওয়া অস্বাভাবিক নয়, বিশেষ করে রাজনীতিতে। নানুর নানুরেই আছে। আবার সেই তৃণমূলের গোষ্ঠীর কাজিয়া। এবার কেষ্ট বনাম কাজল, সরাসরি নয়, অনুগামীদের যুদ্ধ। নানুরে অনুব্রত অনুগামীদের মারধরের ঘটনায় কার্যত অনুব্রত অনুগামীদের অভিযোগ যে থানা বা পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে না, এমনকি তাদের অভিযোগ নিতেও বেশ কিছুটা দেরি করা হয়েছে। বেশ কয়েক মাস হলো নিজের গড়ে ফিরেছেন বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তবে এই কয়েক বছরের তিহাড় বাসের ফাঁকে বোধহয় অনেকটাই বদলে গিয়েছে কেষ্টর চেনা বীরভূম। অনুব্রতর চেনা প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত কাজল শেখ এখন জেলা সভাধিপতি। অনুব্রত দিল্লি থেকে ফেরার পরেই ফের শুরু হয়েছে দুই নেতার অনুগামীদের সংঘাত। আর তার মধ্যেই এবার খোদ অনুব্রত অনুগামীরা বলছেন তাদের অভিযোগ নিচ্ছে না পুলিশ। ভাবুন, অনুব্রত অনুগামীদের অভিযোগ পুলিশ শুনছে না, অথচ এই অনুব্রতই একসময় পুলিশকে কম চোখ তো রাঙাননি। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে করে বোমা মারব। শুধু কি পুলিশকে বোমা মারার হুমকি? প্রকাশ্যে ডিএসপি কে হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। পুলিশ প্রশাসন সব যেন তার হাতে। সেই সময় অনুব্রতর ভাবখানা ঠিক এমনই ছিল। পার্টি অফিসে বসেই দিতেন গ্রেফতারির নিদান। কন্ট্রোল করতে পারবি না? কন্ট্রোল করতে বলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। করে কে আছে রে? পারবি অ্যারেস্ট কন্ট্রোল করতে? না, ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না? এত যার রোয়াব ছিল, তার অনুগামীদের অভিযোগই নাকি এখন নিতে গড়িমসি করছে পুলিশ। ভাবা যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এসব দেখে বারবার নজরুলের সেই গানের লাইনই মাথায় আসছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজি কে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। কত কি হয় না, সব সম্ভব। পৃথিবীতে সব সম্ভব, এটা যদি আপনি বিশ্বাস করেন আর মেনে নেন, তাহলে দেখবেন জীবন অনেক সোজা হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে না, কেঁচো খুঁড়তে কেউটে। প্রবাদ অনেক সময় বাস্তব হয়। এবার তেমনই একটা সত্যি কথা শোনাবো আপনাদের। এটা হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে ঠিক নয়, কিন্তু ঝগড়া থেকে চিচিং ফাঁক, দুর্নীতির। স্বামী স্ত্রীর ঝগড়া একেবারে নিতান্ত পারিবারিক বিষয়। স্বামী স্ত্রীও বিরাট কেউকেটা কেউ নন, আপনি চিনবেনও না বললে। সাধারণ দম্পতি, তাদের সাধারণ দাম্পত্য কলহ। সেখান থেকেই সামনে চলে এলো বিশাল এক দুর্নীতির অভিযোগ। নিয়োগে দুর্নীতির, বিশ্বাস করুন, স্বামী স্ত্রীর ঝগড়া থেকে নিয়োগ দুর্নীতির ক্লু। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে নিয়ম কানুনের তোয়াক্কা না করে, নিজের ডিগ্রি লুকিয়ে হাজার হাজার কর্মী নিয়োগ হয়েছে। নিয়োগ হয়েছে কোথায়? অঙ্গনওয়াড়িতে। মামলা হয়েছে এ বিষয় এবং তা হাইকোর্ট অবধি গড়িয়েছে। তাই এটা কোন সময়ের কথা? না, অনেকেই খুব উৎসাহ পেয়েছিলেন তৃণমূল জমানায় বোধহয় আর একটা কোনো নিয়োগের দুর্নীতি না, নিয়োগ মানেই দুর্নীতি, এটা অনেকেই বলছেন। এই ঘটনা বাম জমানার। রাজনীতি আর সংসার যেদিকেই তাকাবেন, সবই যেন কেমন সম্ভাবনার শিল্প। কখন যে কি হয়
আবার হাইকোর্টের দিকে তাকান, দশকের পর দশক ধরে কত অবাক করা গল্প জমা হয় এই আদালতের অলিন্দে, কত বিস্ফোরক সত্যি। দাম্পত্য কলহ চরমে উঠতেই স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেন স্বামী। অঙ্গনওয়াড়ি কর্মী স্ত্রীর সত্যি তিনি উন্মোচন করবেনই। স্বামীর অভিযোগ ডিগ্রি গোপন করে চাকরি পেয়েছেন তার স্ত্রী। তবে এই অভিযোগ থেকেই বিরাট দুর্নীতির চিচিং ফাঁক। কাটা সেই নিয়োগ দুর্নীতি। হাইকোর্টে দায়ের হলো নতুন মামলা, যেখানে বলা হচ্ছে বাম আমলে 2 মন্ত্রীর সুপারিশে একাধিক ব্যক্তি অঙ্গনওয়াড়িতে চাকরি পেয়েছেন। তাদের বক্তব্য এটাই যে পুরো প্রায় 15,000 নিয়োগ হয়, সেই নিয়োগে দুর্নীতি রয়েছে। 2006 সালে অঙ্গনওয়াড়িতে নিয়োগ হয়। উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদেরই নিয়োগের সিদ্ধান্ত। অভিযোগ, ডিগ্রি লুকিয়ে চাকরি নেন অনেকে। বাম আমলের নেতা মন্ত্রীর বিরুদ্ধে নিয়োগে স্বজন পোষণের অভিযোগ। সিআইডি তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র সহ বেশ কিছু তৎকালীন সময়ের মন্ত্রীর সাহায্য নিয়ে বহু লোক এই স্কিমেতে, বহু মহিলা জয়েন করে রেফারেন্সে। নিয়োগ দুর্নীতি নিয়ে রোজ সুর চড়াচ্ছেন বামেরা। এবার কি বলবেন তারা? 2011 থেকে সরকার চলছে, 25 সাল, 14 বছর মনে পড়ল না। এখন এই সমস্ত চাকরি চুরি যেহেতু কোর্টে প্রমাণিত হয়ে গেছে এবং ধরা পড়ে গেছে, সেই কারণে 7 সালের গল্প নিয়ে একটা নাকি মামলা দায়ের করেছে। সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি অঙ্গনওয়াড়ি দপ্তরেরও মন্ত্রী ছিলেন না। লক্ষ্য একটাই ছিল যে তাদের কাডারদেরকে ঢুকিয়ে দিতে হবে। আর এদেরকে নিয়েই কিন্তু 2011-র পরে আমাদের সংসার সাজানো আছে। কাউকে কিন্তু 2011-র পরের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দেয়নি। দাম্পত্য কলহ থেকে দুর্নীতির অভিযোগ, তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি। সত্যি এই দেশে কি না হয়। অনেকে অবশ্য বলছেন বিচ্ছেদে এমন হওয়াটা নতুন কিছু নয়। সংসদে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ ওঠে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে। বিজেপির নিশিকান্ত দুবে দাবি করেন মহুয়ার প্রাক্তন বন্ধু জয় আনন্দ দোহদ্রাই তাকে এই অভিযোগ জানান। মহুয়া এবং জয়ের বন্ধুত্বে ফাটলের পর পোষ্য সারমেয়কে নিয়ে চরমে ওঠে সংঘাত। মহুয়ার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তার প্রাক্তন বন্ধু। এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সাংসদ পদ খুইয়েছিলেন মহুয়া। সত্যি সম্পর্কের ফাটলে কি না হয়। চাকরি হারাদের ওপর পুলিশের লাঠিচার্জে যেদিন তৃণমূলের সতর্কতার কৌশল ভোঁতা হলো, ঘটনাচক্রে সেদিনই আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ আর খুনের 8 মাস পূর্ণ হলো। আর নয় আরজিকর। প্রায় 26,000 চাকরি বাতিলের পরে এই লক্ষ্যে আসরে তৃণমূল। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট পেশে আর বিলম্ব নয়। এই দাবিতে এদিন সিজিও কমপ্লেক্স অভিযান করলো অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। চিকিৎসকদের 5 সদস্যের প্রতিনিধি দল সিবিআই এর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিলেন। অনেক বিরোধী কথায় কথায় স্বৈরতন্ত্র, তৃণমূলের সরকার স্বৈরতান্ত্রিক সরকার এই শব্দগুলো প্রয়োগ করেন, বলে থাকেন। তবে সত্যিকারের স্বৈরতন্ত্র কি তা যদি আপনি একটু মুখটা বাড়িয়ে প্রতিবেশীর দিকে তাকান, জলের মতো স্পষ্ট হবে। না, বাংলাদেশ, পাকিস্তান এদের কথা বলছি না, বলছি ছোট্ট দেশটা আমাদের ঠিক গায়ে লাগা নেপালের কথা। স্বৈরতান্ত্রিক নেতার বিরুদ্ধে পথে নামছেন সাধারণ মানুষ। এই ছবি আমরা এখানে দেখে অভ্যস্ত এবং এই অভিযোগ রোজ আমরা শুনি। গণতন্ত্রের দাবিতে দুর্দান্ত লড়াইয়ের কত যে ঐতিহাসিক কোলাজ বিশ্বে ছড়িয়ে রয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু গণতন্ত্র চাই না, চাই রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। এর জন্য কখনো আন্দোলন হতে পারে? এই দাবিতে হচ্ছে, আর তাই এটা খবর, তাই নেপালের দিকে তাকাতে হচ্ছে। বিরল নজির তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপালে। সেখানে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এই দাবিতে সাধারণ মানুষ পথে।
নেপালের দাবি, তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে চান না, তার বদলে চান বর্তমান রাজা জ্ঞানেন্দ্র শাহর শাসন। চাইছেন ফের একটা হিন্দু রাষ্ট্র হোক নেপাল। দীর্ঘদিন দেশে ছিলেন না নেপালের বর্তমান রাজা জ্ঞানেন্দ্র শাহ। গত মাসে দেশে ফিরেছেন, ফিরেই দিয়েছেন বার্তা। অপশাসনের বিরুদ্ধে দেশবাসীকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন রাজা। ব্যাস, তারপর ফুটতে শুরু করেছে গোটা দেশ। উত্তাল কাঠমান্ডু। রাজপরিবারের ঘনিষ্ঠ দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি তারাই বিক্ষোভের ডাক দেয়। দাবি ওঠে, রাজতন্ত্র চাই, চাই হিন্দু রাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন ক্ষোভের আগুন ছিল, রাজা এসে ঘি ঢেলেছেন। দুর্নীতি, ঘন ঘন সরকার পরিবর্তন, সার্বিকভাবে রাজনীতি নিয়ে নেপালের মানুষ বিরক্ত। তার উপর বেকারত্বের চাপ রয়েছে। এই জায়গা থেকে নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিরোধী দলনেতা প্রচণ্ডের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। রাজনৈতিক দলগুলির একাধিক অফিসে চলে হামলা। ওলির বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। 2 দশক আগেও রাজতন্ত্র ছিল নেপালে। শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্রই। 2001 সালের ঘটনা মনে আছে? সেবার নেপালের ক্রাউন প্রিন্স দীপেন্দ্র গুলি করে খুন করেন তৎকালীন রাজা, তার বাবা বীরেন্দ্র, তার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, বোনের স্বামী সহ সবাইকে। দীপেন্দ্র পরে আত্মহত্যার চেষ্টা করেন, মারা যান। পরবর্তী রাজা হন জ্ঞানেন্দ্র। 2006 সালে ক্ষমতাচ্যুত হন তিনি। 2008-এ প্রায় 240 বছরের রাজতন্ত্রের ইতি হয়। নেপালে সে বছর গণতন্ত্রের প্রতিষ্ঠা। জ্ঞানেন্দ্র হয়ে যান ক্ষমতাহীন, রাজপ্রাসাদও ছাড়তে হয় তাকে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন গিরিজা প্রসাদ কৈরালা। প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী হন মাওবাদী নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেও শাসন সুগম হয়নি। গত 17 বছরে 13-14 বার সরকার বদল হয়েছে নেপাল। গণতন্ত্রের সঙ্গে সঙ্গে 2015 সালে নেপাল হয়ে যায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবার রাজতন্ত্র আর হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার দাবি। রাজতন্ত্র আর হিন্দু রাষ্ট্রের দাবিতে রাস্তায় নেমেছেন নেপালের অনেকে। ইতিমধ্যেই বিক্ষোভে 2 জনের মৃত্যু হয়েছে। জ্ঞানেন্দ্রকে গ্রেফতার করে বিক্ষোভে ক্ষতিপূরণ আদায়ের পাল্টা দাবি উঠেছে। তবু গণতন্ত্র বিরোধী আন্দোলন থামছে না। রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি বা আরপিপির একাধিক নেতা জেলবন্দি। মঙ্গলবার ফের বিক্ষোভ দেখায় রাজপরিবার ঘনিষ্ঠ এই পার্টি। নতুন করে বিক্ষোভ শুরুর আশঙ্কায় হাই অ্যালার্ট কাঠমান্ডুতে। গণতন্ত্র স্বৈরতন্ত্রে পাল্টে গিয়েছে বলে দাবি সাধারণ নাগরিকের। গদি কি টলবে? ধর্মনিরপেক্ষতার পোশাক ছেড়ে হিন্দু রাষ্ট্র হিসেবে পুনর্জন্ম হবে ফের নেপালের? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সত্যি কথা শুনলে অনেকেরই খারাপ লাগতে পারে আজও, কিন্তু তবুও কাউকে তুষ্ট করার দায় আমার নয়। যা বলবো সত্যি বলবো, রোজ রাত 9টায়। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।